কৃতিকের রণমূর্তি অনেকেরই ভয়ের কারণ। ওর এহেন চেহারা, শুধু তার ধারালো কথার ভঙ্গিমা ওর বন্ধুদের কাছেও স্বাভাবিক মনে হয় না কোনো কারণ। অথচ ওপাশের লোকটা কৃতিকের এই গর্জন গায়ে পিছলে দিয়ে হাসতে হাসতে বলল, গালিটা বাংলাতেই দাও জামাই বাবা জীবন, আমি বাংলাটা বেশ ভালোই বুঝি। লোকটার কথায় ভ্রুকুঞ্চিত হয়ে এলো কৃতিকের। ও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, কে চাই? ওরুকে কেন কিডন্যাপ করেছেন? লিসেন ম্যান, আমার বউয়ের শরীরে একটা নখের আঁচড় লাগলেও আপনার আয়ুষ্কাল ফুরিয়ে দেব আমি। কৃতিকের এহেন কঠিন হুমকির সম্মুখীন হয়ে লোকটার হিলদোল দেখা গেল না মোটেই। সে কিছুটা রহস্যময় কণ্ঠে বলল, এই তো লাইনে এসেছো বাবা জীবন, তোমার বউকে কিচ্ছু করব না, শুধু আমার অ্যাকাউন্টে $3 মিলিয়ন ট্রান্সফার করো আর তোমার বউকে সহি সালামতে বাড়িতে নিয়ে যাও। নো ওয়ান ইভেন কেয়ার্স। কৃতিকে বুঝে আসছে না বাবা হয়ে মেয়েকে কিভাবে টাকার জন্য কিডন্যাপ করতে পারে মানুষ। তাই ও একটু বিভ্রান্ত গলায় বলে ওঠে। মানে? লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, রেজা বলেছিল বড় মেয়েটাকে কিডন্যাপ করতে, সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম বিডিতে। কিন্তু গিয়ে দেখি বড়টা যেমন তেমন, ছোট জামাই আমার টাকার কুমির। তার উপর বিয়ে বাড়িতে আমার মেয়েকে যেভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিল, ওয়াহ, আই ওয়াজ স্পিচলেস। প্লাস তখনই প্ল্যানটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেললাম। কজ ইউ নো হোয়াট, আমি তোমার মতো বাংলাদেশি ইয়ং বিলিয়নিয়ার এর আগে দুটো দেখিনি। যদিও কৃতিক নিজেকে বিলিনিয়ার দাবি করার একদমই পক্ষপাতী নয়, কারণ এত ধন দৌলত প্রতিপত্তি কিছুই ওর দুই হাত কামানো নয়, সবই পূর্বপুরুষদের অবদান। ও তো কেবল এইসবের একমাত্র উত্তরাধিকারী, এই যা। কিন্তু এই মুহূর্তে কৃতিকের কৌশলী মস্তিষ্কটা অন্যান্য চিন্তায় বিভোর। এত সব ভাবার সময় কোথায়? ও বেশ ভালোই বুঝতে পারছে ওর বাবা মোটেই মেন্টালি স্টেবল নয়, হতে পারে সাইকোপ্যাথ। তাহলে তো দুশ্চিন্তা আরো বেড়ে গেল। কখন আবার ওরুকে রাগে বসে আঘাত করে বসে এই পাগল। অনেক কিছু একসঙ্গে ভেবে কৃতিক ফোনটা হাতে নিয়ে ফ্রেন্ডস গ্রুপে SOS লিখে টাইপ করে মেসেজ করলো। এরপর সেটাকে পুনরায় আগের জায়গায় রেখে দিল। ওদিকে অনেকক্ষণ ধরে কৃতিকের কোনো সাড়া শব্দ না পেয়ে লোকটা থমথমে গলায় বলে উঠলো, পুলিশের চিন্তা ভুলে যাও বাবা জীবন, চালাকি করার চেষ্টাও করো না, চুপচাপ টাকা ট্রান্সফার করো, নয়তো। থেমে গেল লোকটা। তার কথার সূত্র ধরে কৃতিক বলে উঠলো, নয়তো কি? মার্ডার। কথাটা বলে ক্রন্দনরত অরুর মুখের সামনে আবারও ফোনটা এগিয়ে দিল সে। অরুর কান্না শুনে কৃতিক এবার হকচকিয়ে উঠল। আচমকা চেঁচিয়ে উঠে বলল, নো নো, ডোন্ট টাচ হার, ডোন্ট। ওকে, আমি ডলার ট্রান্সফার করছি। তার আগে আপনি অ্যাড্রেস দিন, আমি একা আসবো, আর কেউ নয়। লোকটা কিছুক্ষণ ভাবলো, পরক্ষণেই বলল, অ্যাড্রেস পাঠাচ্ছি, বাই এনি চান্স চালাকি করার দুঃসাহস দেখালে আই সোয়ার হাত পায়ের সবগুলো রক কেটে এখানেই ফেলে রেখে যাব মেয়েটাকে, মাইন্ড ইট। ডোন্ট ইউ ডেয়ার টু টাচ হার অ্যাসোল। লোকটার মুখের উপর চেঁচিয়ে কথাটা বললেও অরুর বেলায় বরাবরই কৃতিক অপারগ, অবুঝ নাজেহাল। এবারও তার ব্যতিক্রম নয়। অরুর ক্ষতি হবে সেই শঙ্কায় সত্যি সত্যি কৃতিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে টাকাটাও দেবে। তবু যদি অরু অক্ষত থাকে, এর চেয়ে স্বস্তিটা কি বা হতে পারে? সেই ভেবেই কৃতিক গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো লোকটার পাঠিয়ে দেওয়া গন্তব্যে। এদিকে জায়ান কৃতিক কল কেটে দিতেই লোকটা একমনে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। তার এই বিদঘুটে হাসির আওয়াজ শুনে কান্নাকাটি বাদ দিয়ে আঁতকে উঠল অরু। অরুকে আচমকা লাফিয়ে উঠতে দেখে লোকটা ধীরে ধীরে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে অরুর চোখের দিকে চাইল। তৎক্ষণাৎ চোখের আতঙ্ক ছড়িয়ে পড়ল অরুর সমগ্র শরীরে। লোকটার চোখে অসহ্য রকম হিংস্রতা, অথচ কথাবার্তার ধরন শান্ত নদীর মতোই ঠান্ডা আর নির্জীব। তার এরকম দুমুখো আচরণ বারংবার আটকে উঠেছে অরুর হৃদয়। দেখে মনে হচ্ছে লোকটা চোখ দিয়ে খুন করে ফেলবে ওকে, সেই সাথে জ্বালিয়ে দেবে সবকিছু। অরু তখন থেকে ভয়ার্থ দৃষ্টিতে দিকেই তাকিয়ে আছে দেখে লোকটা হঠাৎ করেই চোখের পলকে অরুর মুখের সামনে এসে দাঁড়ালো। লোকটার হঠাৎ এইভাবে আগমনে আতঙ্কে থরথরিয়ে কেঁপে উঠল অরু। ওর শীত দ্বারা অতিক্রম করে গেল হিমশীতল ঠান্ডা স্রোত।
না চাইতেও বেঁধে রাখা মুখ থেকে বেরিয়ে এলো অযাচিত ভয়ার্থ চাপা কান্না। ওরুকে এভাবে ভয় পেতে দেখে লোকটার বোধহয় আনন্দই হলো বেশ। সে গ্রীবা নামিয়ে ঠোঁট দুটো দ্বিগুণ প্রসারিত করে ফ্যাঁস ফেঁসে শীতল কণ্ঠে বলল, বাবা জীবন টাকা নিয়ে আসছে মামুনি, ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো। একই বুলি আওড়াতে আওড়াতে ওরুকে ম্যানিপুলেট করে আচমকা ছোট্ট সাইজের চাকু বের করে ওরুর হাতে একটা টান মেরে দিল লোকটা। সঙ্গে সঙ্গে কিছুটা হাত কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর ক্ষত স্থান থেকে। এমত অবস্থায় ভয়, আতঙ্ক আর প্রচন্ড ব্যথায় জর্জরিত হয়ে অরু চিৎকার দিয়ে উঠবে তার আগে ছোট দোচালা কুটিরের বাইরে থেকে অরুর নাম নিয়ে চিৎকার দিয়ে উঠলো অন্য কেউ। অরু! কৃতিকের আওয়াজ শুনতে পেয়ে অরু হাতের ব্যথা ভুলে গিয়ে পুনরায় কাঁই কুঁই শব্দ করে উঠল। ওদিকে বাইরের দিকে কারো আওয়াজ শুনে লোকটা শটান উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে তার সাথে থাকা অন্য চেলাপেলাদের ইশারা করে বলল অরুর দিকে নজর রাখতে। হাইওয়ে থেকে অনেকটা দূরে শুনশান নিরিবিলি নির্বিচ্ছিন্ন এই জায়গাটা দিনের বেলাতেও ঝিমঝিম করে সারাক্ষণ। আর এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত প্রায়, তাই চারিপাশ আরো বেশি নিস্তব্ধতায় ছেয়ে আছে। চোখের সামনে বেত আর কাঠের সংমিশ্রণে তৈরি বেশ কয়েকটা ছোট সাইজের কুটির ছাড়া আর কিছু লক্ষ্য করা যাচ্ছে না। কুটিরের সামনে বিস্তৃত লনে একটা বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত অনুপস্থিত। খালি চোখে কিছুই দেখার উপায় নেই, তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীর পায়ে সামনে এগোতে এগোতে আওয়াজ করলো কৃতিক। এক্সকিউজ মি, কেউ আছেন? কৃতিক এগোতে এগোতেই থমকে গেল, কারণ ততক্ষণে কুটিরের ভেতর থেকে বেরিয়ে এসেছে সুঠাম দেখি বয়োজ্যেষ্ঠ একজন সাষ্টার্ধ। এই লোকটাকে এর আগে কখনো না দেখলেও তাকে চিনতে খুব একটা অসুবিধা হলো না কৃতিকের। এক দেখাতেই লোকটাকে চিনে ফেললো। সেই সাথে মনে পড়ে গেল তার সকল বায়োডাটা। ইস্তিয়াক পাঠান একজন সাইকো কিলার, তার সাথে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে একজন। পত্রপত্রিকা আর টিভি চ্যানেলের ক্রিমিনাল নিউজে তার ছবি অহরহ ভেসে বেড়ায়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে দেশের বড় বড় মাথাওয়ালা লোকেদের কারণে এরা এখনো দিব্যি বাইরের দুনিয়ায় ঘুরে ফিরে আরামসে ক্রাইম করে বেড়াচ্ছে, অথচ পুলিশ এদের টিকিটিও ছুঁতে পারে না। একটা বাংলাদেশ পুলিশের খুব বড় অক্ষমতা বললেও কথাটা ভুল কিছু হবে না বোধ করি। কিন্তু এরকম একটা বাজে লোক কি করে ওর বাবা হলো সেটাই আপাতত ভাবনার বিষয়। আর আজমেরি শেখের মতো মানুষই বা কেন এমন একটা পশুকে বিয়ে করে ঘর বেঁধেছিল সেটাও অবশ্য রহস্যই থেকে যায়। ইস্তিয়াক পাঠানের আগমনে ভাবনা শুধু ছিল কৃতিকের। সম্বিত ফিরে এলে ওর দৃষ্টি বরাবর এসে হাজির হয় লোকটা। লোকটা সাষ্টার্ধ, অথচ তার সুঠাম দেহ, চেহারার কাঠিন্যতা, উজ্জ্বলতা সবকিছু দেখতে মনে হয় তিনি কোনো অপরাধী নন, বরং সুন্দরী মেয়েদের পছন্দের সুগার ড্যাডি। এই লোককে দেখে কৃতিক বোধহয় আজ ঠাহর করতে পারলো যে অরুর চেহারা কেন এত আকর্ষণীয়। কিন্তু পরক্ষণে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো এই ভেবে যে লোকটা অরুকে কিডন্যাপ করেছে, অরুকে কষ্ট দিয়েছে, না জানি কোথায় কোথায় ব্যথা দিয়েছে ওর হার্টবিটকে। কৃতিক হাত দুটো মুষ্টিবদ্ধ রেখে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে দেখে লোকটা সামান্য ঠোঁট বাঁকিয়ে গমগমে আওয়াজে বলল, হোয়ার ইজ মানি? লোকটার কথার দু পয়সা কেয়ার না করে পাল্টা প্রশ্ন ছুড়ল কৃতিক। ওয়্যার ইজ মাই ওয়াইফ? এভাবে ছক্কা হাঁকানো বাউন্ডারি বলকে সরাসরি ক্যাচ করাটা মোটেই ভালো লাগলো না সাইকোপ্যাথ লোকটার। অগত্যা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল তার মুখের কপট হাসিটা। তার বদলে চোয়াল শক্ত করে আঙুল উঁচিয়ে পেছনের কটেজ ইশারা করে বলল, ওখানে। হিতে বিপরীত হতে পারে সেই ভেবে ওর সিদ্ধান্ত পাওয়ার পরেও কৃতিক হুড়মুড়িয়ে এগিয়ে গেল না, বরং সময় নিল লোকটার ভাবভঙ্গিমা বুঝে ওঠার জন্য। এবার টাকাটা? লোকটা নিজের অ্যাকাউন্ট নাম্বার এগিয়ে দিতে দিতে বলল কথাটা। এই মুহূর্তে ওর সেফটির থেকে আর কিছু জরুরি হতে পারে না। $3 মিলিয়ন না, সেই ভেবে কৃতিক কার্ডটা হাতে নিয়ে দ্রুত হাতে মোবাইল স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বারটা টুকতে টুকতে সন্দিহান গলায় শুধালো, অরু ঠিক আছে তো? লোকটা আবারও ঠোঁট প্রসারিত করে জোকারের মতো হাসলো। কি ভয়ানক সেই নীরব হাসি তা বলে বোঝানো নয়। হাসতে হাসতে আস্তে করে জবাব দিল, শি ইজ কমপ্লিটলি ফাইন। কৃতিক কয়েকটা অ্যাকাউন্টে টাকা মিলে $3 মিলিয়ন ট্রান্সফার করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। বহু আগে থেকে কোম্পানি থেকে একটা মোটা অঙ্কের সম্মানী জমা হতো কৃতিকের অ্যাকাউন্টে। এতগুলো দিন জিদের বসে তাতে হাত না দিলেও আজ সেগুলোতে হাত দিতেও এইটুকু দ্বিধাবোধ করেনি কৃতিক।
যদিও বা ওর সব অ্যাকাউন্টগুলো এখন শূন্য ব্যালেন্স হয়ে আছে, কিন্তু তাতে কি যায় আসে? ওরও যে ঠিক আছে এটাই শান্তি। ডান। কৃতিকের কথায় লোকটা নিজের ফোন চেক করলো, অতঃপর কাউকে ফোন করে কানে লাগানো ব্লুটুথের সাহায্যে বলল। চলে এসো, কাজ হয়ে গিয়েছে। লোকটার কথা শুনে কৃতিকও ফোনের মাঝে কিছু একটা চেক করলো, অতঃপর লোকটাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো অন্ধকার কটেজের দিকে। একদিকে দিয়ে ইস্তিয়াক পাঠান বেরিয়ে যাচ্ছে, অন্যদিক দিয়ে কৃতিক লঞ্চ ছাড়িয়ে কটেজের দিকে এগিয়ে যাচ্ছে। আড়াআড়ি একটা দৃশ্য, দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে কৃতিক আরো একবার ফোন চেক করলো। ওদিকে ধীর পায়ে সামনে এগিয়ে যেতে যেতে পেছনে ঘুরে এক নজর কৃতিকের বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসলো লোকটা। অতঃপর কানে লাগানো ব্লুটুথে অপর পাশে কাউকে হেসে বলল। জাস্ট বার্ন ইট। কৃতিকের তীক্ষ্ণ নজর তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ ছিল। ঠিক সেই সময় আচমকা চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল কাঠের তৈরি কটেজগুলো। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল কৃতিক। এতগুলো টাকা পাওয়ার পরেও লোকটা এমন কিছু করবে সেটা বোধহয় কল্পনাতেও আশা করেনি ও। ওই জন্যই হুট করে ঘাবড়ে গিয়ে দাউ দাউ করে জ্বলন্ত কুটিরগুলোতে নজর বুলিয়ে লোকটার পানে অবিশ্বাসের চোখে তাকালো কৃতিক। ওর আহত চোখ দুটোর দিকে তাকিয়ে লোকটা গা ছাড়া ভাবে হেসে বলল। কেন যেন মনে হয়েছিল বাবা জীবন আমাকে এত সহজে ছেড়ে দেবে না, তাই ছোট্ট একটু প্রোটেকশন দিলাম। এবার তুমি ভাবো কি করবে, আমাকে ধরবে নাকি নিজের বউকে বাঁচাবে? কথা বলতে বলতে ভাবলে ক্ষীণ হয়ে ঠোঁট উল্টালো লোকটা। কৃতিকের চোখে তখন জ্বলে উঠেছে তীব্র রাগে অগ্নিস্ফুলিঙ্গ। মারাত্মক ক্রোধে শরীরটা কাঁপছে ওর। চোখের সামনে কটেজগুলো পুড়ে যাচ্ছে। ভেতরে ওরও। ওদিকে লোকটার হাসি দেখে রাগ সংবরণ করার কোনো উপায় নেই। ইচ্ছে তো করছে এখনই গিয়ে লোকটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে, কিন্তু কৃতিক দুইয়ের মাঝে আটকা পড়ে আছে। লোকটা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কৃতিক ওর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল। শুয়োরের বাচ্চা, আমি তোর থেকে জঘন্য, শুধু ভদ্রলোক সেজে থাকি এই যা। কৃতিকের কথায় এবার সত্যি সত্যি লোকটার কপাল কুঞ্চিত হয়ে এলো। ঠিক বুঝে উঠতে পারলো না কোন দিক থেকে আদতে ঝড়টা আসবে। লোকটা ভাবছে ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে পেছন দিক থেকে লোকটার নাক বরাবর ঘুষি ছেড়ে মাটিতে ফেলে দিয়ে চোখের পলকে লোকটার হাত পা সব বেঁধে ফেললো এলিসা। তবে লোকটা এখনো খ্যাক খ্যাক করে হাসছে, যেন কিছুই হয়নি। এরকম মারধর খেয়ে অভ্যস্ত সে। ওর হাসি দেখে রক্ত উঠে গেল কৃতিকের মাথায়। লোকটাকে ইচ্ছা মতো পেটাবে বলে এগিয়ে আসতে গিয়েও জ্বলন্ত কটেজ থেকে ওর চিৎকারের আওয়াজ ওর পা দুটোকে থমকে দিল আকস্মাতে। এতক্ষণে রাগ ঢাক সব ঠেকিয়ে তুলে হুট করে একটা ভয়ানক কাজ করে বসলো কৃতিক। কোনো কিছু না ভেবে এগিয়ে গিয়ে আচমকা ঝাঁপ দিয়ে ঢুকে পড়লো জ্বলন্ত কটেজের মধ্যে। ওর এহেন কাণ্ডে চোখ মুখ খিচে চিৎকার দিয়ে উঠল এলিসা। এই প্রথমবার এলিসার কণ্ঠস্বর ভয়ার্থ শোনালো। আকুত ভয়। মেয়েটাও কাছের বন্ধুকে হারানোর ভয়ে জর্জরিত হয়ে কেঁদে ফেললো হুট করে। আর হবে নাই বা কেন? ওরা তো একজন আরেকজনের আপনের চেয়েও আপন। ওদিকে যতক্ষণে অনবার সায়র পুলিশ আর ফায়ার ফাইটার্স নিয়ে হাজির হয়েছে ততক্ষণে কৃতিকের আর হদিস নেই, কারণ ইতিমধ্যে কটেজগুলো সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে। দাও দাও করে এক একটা কটেজকে যেন গ্রাস করে নিচ্ছে রাক্ষসী অগ্নিশিখার দল। এখানে এসে এমন জ্বলন্ত আগুনের লেলিহানের মাঝে কৃতিককে হারিয়ে যেতে দেখে সায়র আর অর্ণব দুর্বল চিত্তে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে বসে পড়লো একই সাথে। কৃতিক এত সহজে হার মানাচ্ছিল না। খুব অল্প বয়সেই জীবন ওকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। তাছাড়াও ও বরাবরই বেপরোয়া স্বভাবের। কলিজার মধ্যে ভয় ডর কিছু নেই বললেই চলে। যদিও বা থেকে থাকে সেটা শুধুমাত্র অরুকে হারানোর ভয়, যেই ভয়ে আগাগোড়া ততস্থ কৃতিক। আর আজ এই মুহূর্তে অরুর জন্যই জ্বলন্ত কুটিরের মধ্যে নির্দ্বিধায় পা বাড়িয়েছে ও। ছোট ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়লেও ভেতরটা ধোঁয়ার কুণ্ডলীতে ঝাপসা হয়ে আছে। কৃতিক ধোঁয়ার মধ্যেই ছুটে গেল অরুর নিকট। অরুর হাত পা মুখ সব কিছু চেয়ারের সাথে বাঁধা। লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই করছে, মাথাটাও টলছে। ওর হয়তো ভেবেই নিয়েছিল এটাই ওর শেষ, কিন্তু হঠাৎ করেই সব সময় মতো আধারের মরিচিকার মধ্যে একটুখানি আলোর ছটা হয়ে ওর সামনে এসে দাঁড়ালো ওর সেভিয়ার, ওর জায়ান কৃতিক, যাকে এই মুহূর্তে ঝাপসা অথচ ব্যাকুল চিত্তে পরখ করছে ওর। কৃতিক হুডি পরে আছে, মাথাটা ক্যাপ দিয়ে সম্পূর্ণ ঢাকা, তবু লম্বা চুলের অনুপস্থিতিটা ঠিকই ধরতে পারলো ওর।
সেই সাথে কৃতিক শুকিয়েও গিয়েছে অনেকটা। এতগুলো দিন পরে এতটা বিচ্ছেদের যন্ত্রণার ইতি টেনে কৃতিকের মুখোমুখি হওয়াটা ছিল অরুর কাছে স্বপ্নের মতোই সুন্দর আর চমকপ্রদ। তাই তো এই আগুনের লেলিহান, এই শারীরিক যন্ত্রণা, এই ফাঁকা মস্তিষ্ক সব কিছুকে ছাপিয়ে চোখের সামনে কৃতিককে দেখতে পেয়ে সহসা ছটফট করে উঠল অরু। মুখ বাঁধা অবস্থায় কেঁদে উঠল চিৎকার করে। কৃতিক ব্যথাতুর চাহনিতে তাকিয়ে আছে অরুর মুখের দিকে, যে এই মুহূর্তে ওকে দেখে হাত পা দমাচ্ছে আর শব্দ করে কাঁদছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে অরু ঠিকই বুঝতে পেরেছে সেই দিনে সেই স্বপ্নে অরু যখন গভীর চোরাবালির নিচে হারিয়ে যাচ্ছিল, তখন ওর হাতটা অন্য কেউ নয়, স্বয়ং কৃতিকই টেনে ধরেছিল। কারণ ও এতদিনে এইটুকু বিশ্বাস করে ফেলেছে যে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত এই লোকটা ওর হাত ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। কৃতিক এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে অরুর হাত পায়ের বাঁধন খুলে দিতেই অরু তৃষ্ণার্থ চাতকের মতো উঠে দাঁড়িয়ে নিজের কাঁপা কাঁপা হাত দুটো ছোঁয়ালো কৃতিকের মসৃণ তীক্ষ্ণ গায়ে। সেইভাবে দুহাত রেখেই এক ধ্যানে দেখতে লাগলো নিজের ফেরারি ভালোবাসার মুখখানা। আজ কতগুলো দিন বাদে এই মানুষটাকে স্পর্শ করলো। ভীষণ স্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে অরু, চোখ দুটো ঝাপসা। কৃতিক কোনো কিছু না বলে অরুর হাতে ঠোঁট ছুঁয়েছে কি ছোঁয়ায়নি তার আগে আকস্মাৎ চেতনা হারিয়ে কৃতিকের বুকেই ঢলে পড়লো অরু। ফায়ার ফাইটার্সদের সাহায্যে অচেতন অরুকে কোলে নিয়ে খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পেরেছে কৃতিক। ততক্ষণে ইশতিয়াক পাঠানকে ধরে ফেলেছে ইউএসএ পুলিশ। কৃতিক অরু সমেত লোকটার কাছে এগিয়ে এসে বলল, ইউ ফাকড আপ শ্বশুর আব্বা। আগে বলেছিলাম তোকে আমি কৃতিক এতটাও ভদ্রলোক নই। এবার জেলে গিয়ে ডিসাইড কর 3 মিলিয়ন দিয়ে কি করবে। আর হ্যাঁ, এটা বাংলাদেশ পুলিশ নয় যে চাইলেই বড় মাথাওয়ালাদের পা চেটে বেরিয়ে আসবে। তোকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ঠিক যা যা করা দরকার আমি তাই করব। প্রথমে আমেরিকান গভর্নমেন্টের কঠোর শাস্তি ভোগ করে নেয়, এরপর না হয় কোনোদিন মুক্তি পেলে আমি নিজেই তোর জমতে থাকবো। তুই আর এই জীবনে আমার হাত থেকে নিস্তার পাবি না। কথাটা বলেই লোকটার মতো করে নিঃশব্দে একটা কপট হাসি দিল কৃতিক। অন্ধকারের মাঝে হৃদয় কাঁপন ধরিয়ে দেবার মতো ভয়ানক দেখালো সেই মিঠি হাসি। একটা ছোট জায়গায় গুটিসুটি মেরে ঘুমাতে ঘুমাতে শরীরের মাংসপেশি সব ব্যথায় টনটন করছে অরুর, অথচ মস্তিষ্কটা সেই তুচ্ছ ব্যথার ঊর্ধ্বে গিয়ে নীরব আর চিন্তামুক্ত হয়ে ক্রমশ ঘুমের দিকে ঠেলে দিচ্ছে ওকে। ঘুমের রেশ কাটাতে না পেরে সরু জায়গায় ঢুকতে এবার একটু আরাম করে শুলো অরু। ওর মাথার নিচের বালিশটা বেজায় শক্ত কিন্তু উষ্ণ। এমন উষ্ণতা বিগত 2 মাস ধরে ওরু কত খুঁজেছে তারই উত্তর নেই। অথচ আজ হুট করে এই উষ্ণ বস্তুটা ওর কাছে নিজ থেকেই ধরা দিল। এর প্রশান্তির আর কি বা হতে পারে? এত কিছু ভাবতে ভাবতে ঘুমের ঘোরে শক্তপোক্ত উষ্ণ বালিশে নাক ঘষলো অরু। বরাবরের মতো বদভ্যাসের বশবর্তী হয়ে মুখের কোনো বেরিয়ে আসা লালাটুকু ওটাতে মুছল। কিন্তু যখনই নাক টেনে লম্বা শ্বাস নিল ঠিক তখনই টনক নড়ল অরুর, কারণ এখান থেকে ভেসে আসছে অরুর সবচেয়ে পছন্দের মাদকীয় সুবাস ও প্রিয় পুরুষের গন্ধ। এই স্নিগ্ধ ম্যানলি সুঘ্রাণটা শুধুমাত্র কৃতিকের শরীর থেকেই পায় অরু। তাহলে কি এটা কৃতিক? প্রশ্নটা মস্তিষ্ক ছুতেই চন্দ্রা ছুটে গেল তার। তৎক্ষণাৎ চকিতে চোখ খুলে দেখতে পেল এটা অন্য কারো নয়, স্বয়ং কৃতিকেরই চওড়া ঢেউ খেলানো বক্ষদেশ, যা নিঃশ্বাসের তালে তালে বারবার ওঠানামা করছে ওর চোখের সামনে। তার মানে কি এটা স্বপ্ন ছিল না? বেবি। কৃতিকের শান্ত গলার আওয়াজটুকু কানে ভেসে আসতেই শোয়া থেকে ধরপড় উঠে বসলো ওরু। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলো ওরা এই মুহূর্তে গাড়িতে বসে আছে। গাড়িটা এক জায়গায় স্থির, তার মানে চলছে না। আর ওরু এতক্ষণ ধরে কৃতিকেরই বুকে শুয়ে নিরিবিলি ঘুমাচ্ছিল। চারিদিকে চোখ বুলিয়ে এতক্ষণে ওরু নজর গেল কৃতিকের দিকে, যে সেই তখন থেকে ওর পানে নিষ্প্রভ চেয়ে চলে আছে। চোখের সামনে জলজ্যান্ত কৃতিককে দেখতে পেয়ে ওরু উদ্বিগ্ন হয়ে বলে উঠল, তুমি না মানে আপনি ঠিক আছেন? কৃতিক আস্তে করে ওরুকে কাছে টেনে নিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে হাসকি স্বরে বলল, সে ইট अगेन বেবি। কি? ওরু ক্ষুদ্র প্রশ্নে কৃতিক কাতর গলায় বলল, তোর মুখে কতদিন এই ডাকটা শুনি না, আবার ডাকো তুমি করে। কৃতিকের কথায় ওরুর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো তপ্ত নোনা জল। কৃতিকের এই সামান্য কথাতে কি যে পূর্ণতা ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবে না ওরু। এই পূর্ণতাটুকু যদি টাকায় কেনা যেত তাহলে বোধ হয় ওরু নিজের শেষ সম্বল দিয়ে হলেও এই মুহূর্তটুকু বারবার কিনে নিত। কিন্তু হায়, ওরু সেই সাধ্য নেই, কোনোদিন ছিলও না। তাই তো নিজের স্বামীর জীবন মরণের সন্ধিক্ষণেও পাশে থাকতে পারেনি ওরু।
এক নজর দেখতে পারেনি তাকে। কত রাত যে নির্ঘুম কাটিয়েছে এই মানুষটার পথ চেয়ে, কতদিন মেঝেতে গড়াগড়ি খেয়ে কেঁদেছে শুধুমাত্র এই মানুষটা ওকে কেন অবহেলা করেছে সেই দহনে। অথচ আজ সেই কাঙ্ক্ষিত মানুষটার চোখের সামনে বসে এইরূপ কাতরতা দেখালে খেয়েই বা ঠিক থাকতে পারে? ওরও পারেনি, অগত্যাই কেঁদে উঠেছে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে। হতবিহ্বল কৃতিক কন্দনরত অরুর দিকে মাথা নিয়ে ওর চুলগুলো আলতো হাতে মুষ্টিবদ্ধ করে একই সুরে বলল, কি হলো ডাক? আই ওয়ান্ট হিয়ার ইউর লাভলি ভয়েস বেব। আই ডেসপারেটলি ওয়েটিং ফর ইট। কৃতিক ওর জন্য এমন ভাবে ব্যাকুল হয়ে উঠেছে দেখে ওরও আর নিজেকে সামলাতে পারলো না। মাথা উঁচিয়ে আলতো হাতে ওর পুরুষালী খড়খড়ে গাল দুটো স্পর্শ করে আজ প্রথমবারের মতো চোখ বন্ধ করে নিজ উদ্যোগে কৃতিকের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো ওরু। কান্নার তোড় বেড়েছে বই কি কমেনি। সেই কান্নার অত আওয়াজে কৃতিকের ঠোঁটে চুমুক লিঙ্গিনী ওরু বলল, তুমি তুমি আমার যতবার শুনতে চাও ততবার ডাকবো, তবু দয়া করে আর দূরে যেও না, মরে যাব আমি। অরুর এহেন কথায় কৃতিকের শক্তপোক্ত পাথর হৃদয়টাও হুট করে কেমন ধরে এলো। ও স্পষ্ট অনুভব করতে পারছে ওর হৃদয় কষ্ট হচ্ছে, ব্যথায় চিনচিন করছে বুকের বাম পাশটা। অগত্যায় অরুকে হ্যাঁচকা টান মেরে নিজের কোলে বসে শক্ত করে বুকে চেপে ধরলো ওর ছোট নারী শরীরটা। অরুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে দিয়ে অস্পষ্ট আওয়াজ কৃতিক বলল, বেবি, আমি মরে গেলে তোর কি হতো বলতো? কে ভালোবাসতো তোকে আমার মতো করে? সেই চিন্তাতে আমার এখন প্রেশার ফল হয়ে যাচ্ছে। অরু কাঁদতে কাঁদতে জবাব দিল, আপনি মরে গেলে আমিও মরে যেতাম, আর কারো ভালোবাসার দরকার নেই আমার। আপনি যা দিয়েছেন তা আমার এক জীবনের জন্য যথেষ্ট। অরুর কথা শুনে কৃতিক এবার মাথা তুলে ওর চোখে চোখ রেখে নিজের হাত পেছন থেকে অরুর জামার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, তুই আমার জন্য এত পাগল কবে হলি ওরু? অরু নাক টেনে বলল, জানি না। বেব, এবার না হয় আমার সাথে অচেনা শহরে থেকেছে, মাঝে মাঝে তোকে নিয়ে যাবো দেশে, কিন্তু সারা জীবন আমার সাথেই থাকবি তুই। আমি আর দূরত্ব চাচ্ছি না ওরু, থাকতে পারবো না তোকে ছাড়া। কৃতিকের কথা শুনে অরু ওর হুডির ফিতে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, থেকে গেলে কি করবেন? অরুর তুলতুলে কোমল পৃষ্ঠ দেশে আলতো হাতে স্পর্শ করে ওর কপালে কপাল থেকে কৃতিক হিসিয়ে বলে, আদর করব, অনেক আদর করব, একটুও কষ্ট দেব না, আই প্রমিস। অরু ঠোঁট উল্টে বলল। কিন্তু আপনিও তো রেগে গেলে মারেন। কৃতিকের হাতে স্পর্শ প্রগাঢ় হলো, সেভাবেই জিভ দিয়ে অধর ভিজে কৃতিক জবাব দিল, আমিই মারবো, আবার আমিই আদর করব, সব আমিই করব, আর কেউ না। কারণ তুই আমার যতক্ষণে আছিস আমি তার থেকে তোকে আরো বেশি চাই। দ্য মোর আই হ্যাভ অফ ইউ, দ্য মোর আই ওয়ান্ট ইউ। ইউ নো হোয়াট আই মিন। কৃতিকের হাত দুটো অবাধে বিচরণ করছে ওর জামার ভেতর। ইহান স্পর্শে ঠান্ডার মাঝেও মাত্রাতিরিক্ত উষ্ণতায় রক্তিম হয়ে উঠেছে ওর মুখমণ্ডল, হাত পা অবশ হয়ে আসছে, যার ফলস্বরূপ কনভারসেশনটা আর এগিয়ে নিতে যেতে পারলো না ওরু। চুপচাপ ভেঙে চুরে পড়ে রইল কৃতিকের শক্ত বুকের ওপর। আর না তো কৃতিক আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো ওকে, বরং ওরুর উন্মুক্ত পিঠে আদুরে দুই হাত বোলাতে বোলাতে আকস্মিক গতিতে অধর ডোবালো ওরুর ওষ্ঠাধরের ভাঁজে। বহুদিনের কামনা বাসনার অবসান ঘটিয়ে চুমু পাল্টা চুমুতে দুজনেই ভরিয়ে দিচ্ছিল একজন আরেকজনের হৃদয় মন সবকিছু। কৃতিক বরাবরই বেসামাল, অরুর সংস্পর্শে এলে ওর মাথা ঠিক থাকে না, তার উপর অরু আজ সাড়া দিচ্ছে ওর স্পর্শে। এখানে অবস্থায় কৃতিক ওর ঠোঁট ছাড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিয়ে দুই হাত টেনে উপরে তুলতে লাগলো অরুর পরনের ফিনফিনে সাদা টপসটা। ভালোবাসা তখন তুঙ্গে, অরু কেন যেন এতগুলো দিন পর না করতে পারছিল না কৃতিককে। ঠিক এমন সময় হুট করে কি যেন দেখে ভূত দেখার মতো চমকে উঠল অরু। তড়িৎ গতিতে কৃতিকের থেকে সরে গিয়ে ওর পেছনেই মুখ লুকালো চোখ খিচে। এমন একটা সময় অরু হঠাৎ সরে গিয়ে যে কৃতিক নিজের মেজাজ সংবরণ করতে পারলো না। সহসায় অরুর দিকে তাকে বিরক্ত হয়ে দাঁত কটমটিয়ে বলে উঠল, তোর মাসে কয়বার পিরিয়ড হয় ইডিয়েট? অরু অবুঝের মতো চোখ উঁচিয়ে বলল, আমি কখন বললাম? ওরও শরীর ঠিক আছে ব্যাপারটা বুঝে আসতে কৃতিক আবারও তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, তাহলে দূরে সরে গেলে কেন? বেব, বোঝার চেষ্টা কর, একটু কাছে আয়, আমি তোকে। তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে খেঁকিয়ে উঠল ওরু। চুপ করুন বেহায়ালো, সবাই দেখছে।
ওরুর চোখে ইশারা অনুসরণ করে কৃতিক তাকাতেই দেখলো জানালা দিয়ে সায়র, অর্ণব, এলিসা চোখ বড় বড় করে ওদের দিকেই তাকিয়ে আছে। কৃতিকের কাহিনী দেখে ওদের তিনজনের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। ওদের এই অদ্ভুত চাহনিকে কোনো রকম গুরুত্ব না দিয়ে কৃতিক পেছনে ঘুরে ওর পিঠে মুখ লুকিয়ে বসে থাকা ওরকে উদ্দেশ্য করে বলে উঠলো, বেব, জানলাটা লাগিয়ে দেবো তাহলে? আর চুপ করুন। কৃতিকের কথা শেষ হওয়ার আগে ওরু এমন চিৎকার দিল যে কৃতিক কেন ওদের তিনজনেরও কানের পর্দায় তালা লেগে গিয়েছে। মাঝরাতে কৃতিকের বাড়ির ছোট হলরুমটাতে গোল হয়ে বসে আছে ওরা তিনজন। সবার সিরিয়াস ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হচ্ছে এখানে। ঘুমন্ত অরুকে বিছানায় শুইয়ে দিয়ে একটু পরে কৃতিকও নেমে এলো নিচে। সিঁড়ি ভেঙে নামতে নামতে বিরক্ত আওয়াজে কৃতিক বলল, কি ব্যাপার, তোদের বাড়িঘর নেই নাকি? এখানে কি চাস? কৃতিকের কথায় সায়র মানে লাগার মতো করে বলল, তুই খোটা দিচ্ছিস আমাদের? তুই জানিস আমার নেটওয়ার্ক কত? কৃতিক সায়রের কথা পাত্তা দিল না। অর্ণবকে ডেকে বলল, সিরিয়াস আলাপ হচ্ছে এখানে থেকে, পারলে বুদ্ধি দেই। কৃতিক গিয়ে আসন পেতে বসে পড়ল কাউচে। অতঃপর গেমিং রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে বলল, কি হচ্ছে বল? কি এমন জরুরি কারণে তোদের মাঝরাতে গোল মিটিংয়ে বসতে হলো? অর্ণব বলল, খুবই জরুরি, কারণ তুই একটু স্যারকে টিপস দে তো ভাই। বেচারা তো বাসর তো দূরে থাক, বউকে একটা চুমো অব্দি খেতে পারছে না। কৃতিক চোখ ছোট ছোট করে সায়রের দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলল, কেন পারছিস না? কোনো গোপন সমস্যা? কলকাতা হারবাল অর্ডার দেবো নাকি? অর্ণব তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে বলল, আরে ধুর, এমন কিছু না, বুঝিসই তো নার্ভাস। সবাই তো আর তোর মতো না যে গাড়ির ঘোড়ার মধ্যেই। হুট করে এলিসার চোখ পাখানো দেখে অর্ধেক কথাতেই আটকে গেল অর্ণব। কৃতিক গেম খেলতে খেলতে জিভ দিয়ে গাল ঠেলে বলল, এই ব্যাপার। 2 প্যাক মাল খাইয়ে বাড়ি পাঠিয়ে দে। দেখবি শুধু চুমো না, আর অনেক কিছুই খেয়ে বসে থাকবে। কৃতিকের কথা শুনে সায়র ভ্রুকুচকে বলল, তুইও কি মাল খেয়ে চুমু খাস নাকি? কৃতিক ঠোঁট উল্টে বলল, আমার ওসবের প্রয়োজন হয় না। বউয়ের কাছে গেলে এমনিতেই নেশা ধরে যায়। বউই আমার ব্যক্তিগত মা। সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। তা তো রাস্তাতেই দেখে এলাম। সায়র রাস্তার কথা বলতে কৃতিক হাতের রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে যেতে যেতে বলল, দুই শালা, এতক্ষণ তো নিজেকে সামলেছিলাম, দিলে তো মনে করিয়া। ওদিকে অর্ণব সায়রের জন্য গ্লাস ভর্তি বিয়ার নিয়ে এসে কৃতিককে যাওয়ার পানি তাকিয়ে বলল, কিরে, কোথায় যাচ্ছিস? ওকে মাল খাওয়াতে হবে তো। কৃতিক যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, বউয়ের কাছে। অর্ণব বেচারা আর কি বা করবে, একা হাতেই সায়রকে মাল খাওয়ানোর মোক্ষম দায়িত্বটা পালন করতে শুরু করলো। ভরসা একটাই, এবার যদি ছেলেটা একটু খোলস থেকে বেরিয়ে নিজের আপন বউকে 2-1টা চুমু খেতে পারে। গভীর রাতে সান ফ্রান্সিসকোর রাস্তা ঘাট কিছুটা ফাঁকা, তবে শহরের অলিগলিতে মাতাল মানুষের অভাব নেই। কেউ অফিস কালিকদের সাথে লেট নাইট পার্টি করে বাড়ি ফিরছে, তো কেউ বন্ধু বান্ধবদের সাথে, কেউ বা প্রচন্ড নেশায় বুঁদ হয়ে রাস্তার মাঝে শুয়ে পড়েছে নির্দ্বিধায়। ওয়েল, আমেরিকাতে এটা নতুন কিংবা আশ্চর্যের কিছুই নয়। এই মাতালদের ভিড়ে আজ এক নতুন মাতাল যোগ হয়েছে। নাম তার সায়র আহমেদ। সে হলো ফরেইনার মাতাল। সায়র আমেরিকান সিটিজেন বহু বছর ধরে, কিন্তু কৃতিক, অর্ণব, এলিসার মতো উদ্ভ্রান্ত আর অনেকটা উগ্র টাইপ থ্রিলিং বন্ধু বান্ধবদের সাথে মিশেও ওর স্বভাব চরিত্রের পরিবর্তন হয়নি একটুও। হতে পারে ওদের সাথে মিলে অনেক উল্টাপাল্টা কাজের সঙ্গ দিয়েছে সায়র, কিন্তু এইসব কাজে সব সময় সায়র থাকতো পেছনের সারিতে, আর সবার সামনে কৃতিক। ছেলেটার জন্মই হয়েছে বোধহয় সবার সাথে বেয়াদবি করার জন্য। রিডিকুলাস। এক কথায় কৃতিকের সাথে তুলনা করতে গেলে সায়র হলো শুদ্ধ পুরুষ, সরলতার প্রতিমা যাকে বলে। নিজের বউকে চুমু খাওয়ার কথা কল্পনা করলেও আতঙ্কে শরীরের লোমকূপ সব দাঁড়িয়ে যায় তার। কিন্তু আজ নিজেকে বরাবরই শুদ্ধ পুরুষ খেতাবে ভূষিত করা এই সায়রের 2 মগ বিয়ার খেয়ে নেশা হয়ে গিয়েছে। চোখের সামনে সবকিছু কেমন দুলছে। ওর মনে হচ্ছে ও মেঘের মতো হাওয়ায় ভেসে ভেসে বাড়ি ফিরেছে। কি আশ্চর্য চমৎকার এই অনুভূতি। এক পর্যায়ে ভাসতে ভাসতে ঘরের দুয়ারে পা রাখলো সায়র। সায়র যখন বাড়িতে ফেরে তখন নীলিমা কোমরে ওড়না গুজে ঘরের কাজ করায় ভীষণ ব্যস্ত। সে একদিকে ঘর দোর ভ্যাকিউম করছে, অন্যদিকে একটু পর পর দৌড়ে গিয়ে দক্ষ হাতে কড়াই স্প্যাচুলা নাড়ছে।
নীলিমার কর্মকাণ্ডে হয়তো কেউ কল্পনাও করতে পারবে না যে এই মেয়েকে সায়র বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করেছে। মাত্র 2 মাস যেতে না যেতেই কেমন পাকা ঘরণী হয়ে উঠেছে সে। আচ্ছা, নীলিমাকে কি আসলেই জোর করে বিয়ে করা হয়েছিল নাকি অন্য কিছু? কাজের ফাঁকে হঠাৎ সায়রকে দেখতে পেয়ে নীলিমা তড়িঘড়ি করে এগিয়ে এসে বলে উঠল, দেখুন না, সন্ধ্যা হতেই ঘুমিয়ে গেছিলাম। রাতে রান্না বসাতে একদম মনে নেই। থাক, মঙ্গল গ্রহ থেকে খেয়ে এসেছে। অস্ফুটে কথাটা বেরিয়ে এলো টালমাটাল সায়রের মুখ ফসকে। সায়রের এহেন অদ্ভুত কথার মানে বুঝতে না পেরে নীলিমা দরজার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে শুধালো। কি বললেন? নীলিমার কথার প্রত্যুত্তরে কিছুই জবাব দিল না সায়র। উল্টো ওকে সূক্ষ্ম চোখে পরখ করে আঙুলের কর গুনতে গুনতে বিড়বিড়ালো, একটা বউ, দুইটা বউ, তিনটা, চারটা, হ্যাঁ 10টা বউ। চোখ দুটো বড় বড় করে মুখের উপর এক হাত চেপে ধরে বিস্ময়কর কণ্ঠে কথাটা বলল সায়র। সায়রের কথার আঁকা মাথা কিছুই বোধগম্য নয় নীলিমার। এত রাতে এ কি সব মশকরা বুঝতে পারছে না ও। তাই সায়রের ওপর কিছুটা চটে গিয়ে নীলিমা ঝাঁঝিয়ে বলে উঠল, কি বলছেন এসব আবল তাবল? 8-10টা বই বা কোথায় পেলেন? শুট করে তো আসেননি, তাহলে কোথা থেকে এসেছেন সত্যি করে বলুন তো। সায়র একটু দম নিয়ে ভাবলো, অতঃপর আঙুল উঁচিয়ে সিলিং এর দিকে দেখিয়ে বলল, জুপিটার থেকে মাত্রই তো স্পেসশিপে ল্যান্ড করলাম। সায়রের কথায় নীলিমা ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল। তার মানে আপনি বলতে চাইছেন আপনি এতক্ষণ মহাকাশে ছিলেন, তাই তো? সায়র তৎক্ষণাৎ ঠোঁট উল্টে জোরে জোরে হ্যাঁ বোধক মাথা নাড়ল। তা মহাকাশে মদ কোথায় পেলেন? সায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না, মাঝ আকাশে এলিয়ানগুলো হকারি করছিল। খুবই দরিদ্র ওরা, দেখে মায়া হলো, তাই কিছু মদ দিয়ে কিছু টাকা কিনেছিলাম। নীলিমা ভাবা চাকা খেয়ে গেল সায়রের প্রত্যুত্তর শুনে। ওকে আরেকটু বাঁচিয়ে দেখলে মন্দ হয় না, সেই ভেবে এবার আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে কৌতুক কণ্ঠে নীলিমা শুধালো। তা এখন আপনি কোথায় আছেন? সায়র ঢুলতে ঢুলতে হলের কাউচের ওপর গিয়ে বসে পড়লে বলল, কোথায় আবার? চাঁদে। অনবের বাচ্চাটা কি জোরে জোরে স্পেসশিপ চালায়, মাথাটা ঘুরে গেল আমার। এমনিতেই মদ খেয়েছি, তার উপরে যদি নেশা ধরে যায় তাহলেই কি হবে বলো তো? আমি তো ভুলভাল বকতে শুরু করব তখন। নীলিমা সায়রের দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল। আচ্ছা, আপনি যদি চাঁদেই থেকে থাকেন তাহলে বলুন তো আমি কে? সায়র তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চিত করে নাকটা শিকড় তুলে নীলিমার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বলল, তুমি আবার কে? চাঁদের সেই ডাইনি বুড়িটা না, কাজকর্ম বাদ দিয়ে যে সারাক্ষণ সুতো কাটে? কি? আমি ডাইনি বুড়ি? সায়রের কথায় খেকিয়ে উঠল নীলিমা। সায়র দিন দুনিয়ার হুঁশ হারিয়ে পুনরায় চোখ মুখ কুঁচকে বলল, হ্যাঁ ডাইনি তো। কি বিশ্রী দেখতে তুমি, ওয়াক। বমির ভান করতে গিয়ে অবশেষে সত্যি সত্যি বমি করে নীলিমা সর্বাঙ্গ ভাসিয়ে দিল সায়র। নীলিমা সবসময় একটু বেশি পাষাণ। সায়রের মতো সফট হার্টেড লাভি ডাভি হাজব্যান্ড ম্যাটেরিয়াল ছেলের সঙ্গেও তার ভাব জমে না খুব একটা। হয়তো নীলিমা পারেই না সেভাবে সব ভাব জমাতে, নিঃসংকোচে মুখ ফুটে ভালোবাসি শব্দ আওড়াতে। নীলিমার ভাষ্যমতে ভালোবাসা এত ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়ানোর কি আছে? 2 চোখ দেখলেই তো পড়ে ফেলা যায়। আদতে কে তোমায় ভালোবাসে আর কেই বা ঘৃণা করে? অথচ সায়রের নিকট চোখের ওই কঠিন ভাষাগুলো পড়া অসাধ্য সাধনের মতোই দুর্লভ। কারণ সায়রের দৃষ্টিকোণ এতটাও জটিল নয় যতটা জটিল ভাবে নীলিমা নিজেকে উপস্থাপন করে। তবু দিন শেষে সায়রের মতো এমন একটা উষ্ণ হৃদয়ের ছেলেই কিনা এই পাষাণ মেয়েটার প্রেমে পড়তে গেল। কি অদ্ভুত! ছেলেটা এই জীবনে বউয়ের আদর্শ ভাবতে দূরে থাক, বউয়ের মুখ থেকে একটু আধটু মিষ্টি মাখো মাখো কথা শুনতে পাবে কিনা সেটাই এখন দুশ্চিন্তার বিষয়। কিন্তু কথায় আছে না, মানুষের ভাবনা যেখানে এসে শেষ হয় উপরওয়ালার সূক্ষ্ম ভাবনাগুলো সেখান থেকেই শুরু হয়। আজ তেমন কিছুই হলো। সব সময় সব পরিস্থিতিতে নীলিমা সায়রকে উপেক্ষা করে গেল, আজ গেল না। বরং সায়রকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এসে ওকে সুন্দর করে পরিষ্কার করে দিল। অতঃপর টেনে টুনে সায়রকে নিয়ে শুইয়ে দিল বেডরুমে। সায়র অচেতন নয়, তবে ওর দৃশ্য কিছুটা ঝাপসা। তবুও ও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমার পান পাতার মতন ঢলঢলে আধুরে মুখটা। এই মুহূর্তে ওর ডাগর চোখ দুটো ওর ঝাপসা চোখে নিবদ্ধ হয়েছে। সায়র সে কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে দেখে
নীলিমা নির্লিপ্ত কণ্ঠে শুধালো। তাকে আছেন কেন এইভাবে? আমি তো ডাইনি বুড়ি। নীলিমার কণ্ঠে ক্ষোভ, অভিমান দুটোই প্রকাশ পেল। সায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেসে বলল, চুমু খাবো বলে যে কে বলেছে মাল খেলে চুমু খাওয়া খুবই জি। সায়রের কথায় নীলিমা নাক মুখ কুঁচকে বলল। যেমন আপনি তেমন আপনার বন্ধুরা, কি শিখা ছা। সায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বলল, আসো না একটা চুমু খাই, নইলে আমি ওদের মুখে দেখাবো কি করে বলো তো। মাস্ক পরে থাকবেন ব্যাস, তাহলে আর মুখ দেখাতে হবে না। এখনো ঘুমান তো। নীলিমার কথার প্রত্যুত্তরে সায়র নেশালো গলায় আবদারের সুরে বলল, সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিজ। অ্যাকচুয়ালি আই ওয়াজ এনজয়েড ইট। কি সুন্দর তুমি। সায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে শুষ্ক ঢোক গিলল নীলিমা। কি ভেবে যেন সায়রের চোখ থেকে চোখ সরিয়ে নিল হুট করে। আজ প্রথমবার ওর নিজের হৃদয়টাও কেমন যেন সায়রের জন্য উথাল পাথাল করছে। মন বলছে এটাই ভবিতব্য, আজ কিংবা কাল সায়রের কাছে আবেদনময়ী নারী রূপে নিজেকে উপস্থাপন করতেই হবে। এ যে সায়রের কঠোর অধিকার, তাতে কি করেই বা বাধা দেবে নীলিমা? যার দরুন একটু আগে সেই জিদি নারী সত্তাটা সায়রের পুরুষ সত্তার কাছে হার মেনে মাথা নত করে ফেলেছে মুহূর্তে। নীলিমা ভবঘুরে হয়ে কি যেন ভাবছে তখন থেকে। সায়র সেই মুহূর্তটারই ফায়দা নিল, ওকে এক টানে নিজের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে ঠোঁট ডোবালো নীলিমার তুলতুলে নরম রক্তরাঙা অধর যুগলের ভাঁজে। সায়রের প্রথম স্পর্শে আকস্মাৎ কেঁপে উঠল নীলিমা। অথচ সায়রের স্পর্শগুলো কতটা নরম আর স্বস্তিদায়ক তা বলে বোঝানো নয়। এটা ছিল একটা সুন্দর প্যাশনেট চুমু, যার ফলস্বরূপ নীলিমার হৃদয় মন সবকিছু ক্রমশ নাড়িয়ে দিচ্ছে উত্তাল সমুদ্রের মতো বেসামাল ঢেউ। ক্ষণে ক্ষণে মাথা চারা দিয়ে উঠছে অযাচিত বন্য চাহিদারা। সায়র নীলিমার হাতে হাত রেখে আধা শোয়া হয়ে আছে, আর নীলিমা ওর উপরে গভীর চুম্বনে একটা ভেজা নরম অনুভূতিতে আবিষ্ট হয়ে নীলিমাও কেমন যেন নেতিয়ে পড়ল। নিজের অজান্তেই হাত নিয়ে রাখলো সায়রের কাঁধের উপর। ঠিক সেই সময় সায়র চেতনা হারিয়ে বিড়বিড় করতে করতে আস্তে করে ঢলে পড়ল নীলিমার বুকের উপর। অসহ্য রকম বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল নীলিমা। ও এখনো স্পষ্ট শুনতে পাচ্ছে সায়র অস্পষ্ট আওয়াজে বলছে, তুমি অনেক সুন্দর রাগিনী, তুমি অনেক বেশি সুন্দর। আই ওয়ান্ট টাচ ইউ, কিস ইউ ইভেন। এইটুকু বলেই পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে রইল সায়র। এদিকে সায়রের কথা প্রচন্ড বিরক্ত লাগছে নীলিমার। ও এক ধাক্কায় সায়রকে নিজের থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দাঁত কটমটিয়ে বলল, মাতাল একটা। কাল সারা রাত কৃতিককে ফোনে না পেয়ে আজ সকাল সকাল ডাক্তার সমেত বাড়ি বয়ে এসে কৃতিককে চেক আপ করিয়েছে প্রত্যয়। ডাক্তার বলেছে কৃতিকের শরীর এখনো অনেকটাই দুর্বল, অ্যাক্সিডেন্টের ধকল কাটিয়ে উঠতে আরো কিছুটা সময় লাগবে। তার উপর কালকে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছে নিজের অসুস্থ শরীরটাকে, যার দরুন এই মুহূর্তে হাতে স্যালাইন লাগিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে আধা শোয়া হয়ে বসে আছে কৃতিক। ওর এক হাতে আইপ্যাড আর কানে হেডফোন, এভাবে বসে বসে কি শুনছে কে জানে। কৃতিকের থেকে হাত কয়েক দূরে স্টাডি টেবিলে বসে তখন থেকে ল্যাপটপে কি যেন টাইপ করছে উরু। আসলে আজ বহুদিন বাদে আবারও লিখতে বসেছ। লেখালেখিটা মূলত এমনি, হৃদয় থেকে শব্দগুচ্ছ উবরে না বেরোলে একটা অক্ষর লেখার শক্তি নেই। উরুও পারেনি এতগুলো দিন বসে থেকেও কোনো একটা বাক্য সাজাতে, কারণ মনের ব্যথা আর মস্তিষ্কের হয়রানি ওকে লিখতে দেয়নি। কোনো এক অজানা শক্তি বলে আঙুলগুলোকে করে দিয়েছিল অসার আর অপারক। বহুদিনের সেই অপারক শক্তি বলকে হটিয়ে আজ আবারও শান্ত মস্তিষ্কে মন দিয়ে লিখছে উরু। অফিসে কাজ আছে বলে প্রত্যয় অনেক আগেই চলে গিয়েছে। যদিও কৃতিক নিজেই নিজের কাজ করতে পারে, তবু প্রত্যয় যাওয়ার আগে অরুকে সব কিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে। এছাড়া কৃতিকের কথা মতো কালকের ঘটনার জের ধরে অরুকে প্রাথমিক চিকিৎসার কিছু ওষুধপত্র লিখে দিয়ে গিয়েছেন ডাক্তার। কৃতিকের স্যালাইন শেষ পর্যায়ে, অরু তখনও সচকিত হয়ে এক ধ্যানে টাইপ করছিল। এমন সময় ভাইব্রেট আওয়াজ তুলে কম্পিত হয়ে বেজে উঠল কৃতিকের ফোন।
মোবাইল ফোনটা তখন অরুর কাছেই ছিল, কারণ অনুর সাথে কথা শেষ করে আর কৃতিককে ফেরত দেওয়া হয়নি ফোনটা, এখানেই রেখে দিয়েছিল মনের ভুলে। তাই এই মুহূর্তে ল্যাপটপের দিকে থেকে চোখ সরিয়ে চেয়ার ছেড়ে মোবাইল হাতে কৃতিকের কাছে এগিয়ে গেল। কৃতিকের দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল। ক্লাব থেকে কল এসেছে। কৃতিক কানের হেডফোন খুলে এক নজর মোবাইলে চোখ বোলালো, অতঃপর কলটা কেটে দিয়ে সেটাকে অযত্নে ছুঁড়ে মারলো বিছানার এক কোণে। কি হলো? অরুর প্রশ্নে কৃতিক ওর পানে চেয়ে শান্ত স্বরে বলল। কিছু হয়নি বেব। তাহলে ফোনটা এভাবে ছুঁড়ে ফেললেন কেন? কৃতিক অরুকে কাছে টেনে এনে নিজের পাশে বসিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল। যে রাইডিংয়ের কারণে আমার হার্টবিট এতটা ব্যথা পেয়েছে, যে রাইডিং আমাদের এইভাবে আলাদা করে দিয়েছে, সে রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করবো ভেবেছিস? ইভেন আই হেট বাইক। আজ থেকে আমার একটা অবসেশন, আর সেটা হলি তুই।